ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 4 থেকে আলোচনা করব। শিখন অভিজ্ঞতা 4, সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জোরে নাই। তো শিখন অভিজ্ঞতা 4-এর সেশন 1 এবং 2 থেকে আলোচনা করব। তার আগে আমরা একটু প্রোগ্রামিং সম্পর্কে জেনে নিই। প্রোগ্রামিং মূলত কি? আসলে প্রোগ্রামিং হচ্ছে যে কোনো ছোট বড় যে কোনো সমস্যার সমাধানের জন্য এক সেট নির্দেশমালা বা একগুচ্ছ কমান্ডের সমষ্টি। আমরা যদি এটা আরেকটু ভালোভাবে বুঝতে চাই তাহলে বাস্তব উদাহরণ থেকে, তোমরা যেমন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা পড়তে স্কুলে যাও, একটা নির্দিষ্ট টাইমে যাও এবং একটা নির্দিষ্ট বারে একটা নির্দিষ্ট কিছু পিরিয়ড হয়। এই যে সমস্ত তোমাদের ক্লাস পরিকল্পনার কিন্তু একটা প্রোগ্রাম তোমার প্রধান শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ করে দিয়েছে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই পড়াও রুটিন অনুযায়ী কার্যক্রমগুলো চলছে। তো এই হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এরকম যে যে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশমালা অথবা কমান্ডের সমষ্টিকে আমরা প্রোগ্রাম বলতে পারি। যেমন তোমরা যখন কম্পিউটারের মাধ্যমে কোনো সংখ্যা যোগ করো, 5+5, কম্পিউটার কিন্তু তোমাকে সেই উত্তরটা করে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? কম্পিউটারে তো আসলে বুদ্ধি নেই, এটা আমরা সবাই জানি। কিভাবে করে দিচ্ছে কম্পিউটার? আমরা জাস্ট যে মোডে কাজ করি সেটা হচ্ছে গ্রাফিক্যাল মোড, কিন্তু এই কম্পিউটারের পিছনে তোমার আমার মতোই যারা প্রোগ্রামার তারা একগুচ্ছ প্রোগ্রাম করে রেখেছে, তার ভিত্তিতে কিন্তু কম্পিউটার মূলত কাজ করছে বা প্রসেস করছে। আচ্ছা, সেশন 1 ও 2, যন্ত্রের মধ্যে ইনপুটের লজিকের সমন্বয়। যন্ত্রের মধ্যে ইনপুটের লজিকের সমন্বয়, আচ্ছা আমরা একটু পড়ে দেখি। সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা 0 আর 1 ছাড়া কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না। আচ্ছা, আমরা যখন গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি বলো তো? আমরা কয়টি ডিজিট গুনতে পারি? আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট গুনতে পারি। তোমরা যত বড়ই কখনো কি ভেবে দেখেছো? তুমি যত বড় সংখ্যা, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, বড় সংখ্যাই লেখো না কেন, আমরা কিন্তু এই 0 থেকে মানে 0 থেকে 9 এই 10টি ডিজিটকে ঘুরিয়ে মানে একের পরে এক বসিয়ে সাজিয়ে আমরা কিন্তু বিভিন্ন সংখ্যাগুলা, বড় সংখ্যাগুলো পাই। নতুন কোনো সংখ্যা কিন্তু আমরা পাই না। এই যে 0 থেকে 9 এই 10টি সংখ্যা, মূলত এটাকেই বলা হয় ডেসিমাল সংখ্যা। এটার আবিষ্কার প্রথম শুরু হয়েছে আমাদের আসলে হাতের আঙ্গুলের সাথে বিবেচনা করে। দেখো নিচে একটা হাতের আঙ্গুলের ছবি দেয়া আছে। এই হাতের আঙ্গুলের সাথে বিবেচনা করে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ হাতের দুই হাতে মোট আঙ্গুল কয়টি আমরা সবাই জানি? 10টি। হ্যাঁ, তো হাতের আঙ্গুল কম বেশি থাকলে হয়তো সংখ্যা পদ্ধতির হিসাবটা অন্যরকম হলেও হতে পারতো। সেটা একটু নিচে লেখা আছে দেখো। তার মানে আমাদের দুই হাতের 10টি আঙ্গুলের পরিবর্তে যদি আরও কম বেশি আঙ্গুল থাকতো তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত। এবার একটু কম্পিউটারের কথা ভাবা যাক। কম্পিউটার 0 আর 1 মানে 0 আর 1 অর্থাৎ এই দুই সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এর কারণ কি তাহলে? আচ্ছা, 0 1, কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, এই ডিভাইসগুলো 0 এবং 1-এর ভিত্তিতে কাজ করে। এই দুইটা ভ্যালু ছাড়া এই সকল ডিজিটাল ডিভাইস কিন্তু কিছুই রিড করতে পারে না। এই 0 এবং 1-এর মানে 0 আর 1-এর দুটি আলাদা ভ্যালু আছে কম্পিউটার ডিভাইসের কাছে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কাছে, যেগুলো ডিজিটাল আর কি। 0-এর ভ্যালু হচ্ছে অফ, যেটাকে দিয়ে আমরা বন্ধ বুঝি, আর 1-এর ভ্যালু হচ্ছে 1, মানে 1-এর ভ্যালু হচ্ছে অন, যেটাকে আমরা অন সিগন্যাল বা সিগন্যাল আছে অথবা ডিভাইসটি চালু আছে আমরা বুঝি। এই বন্ধ চালু এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তৈরিকৃত ডিজিটাল সিগন্যালের ভিত্তিতে এই সকল ডিজিটাল ডিভাইস কাজ করে। আচ্ছা আমরা একটু দেখি। 1 হচ্ছে চালু আর 0 হচ্ছে বন্ধ। এই চালু আর বন্ধের ভিত্তিতে কি তৈরি হয়? একটি ডিজিটাল ওয়েব তৈরি করে। ঠিক আছে, সেই সিগন্যালের ভিত্তিতেই মূলত
যে কোনো ডিজিটাল ডিভাইসগুলা কাজ করে। কীরকম একটু যদি আমরা দেখি, ঠিক আছে। 0 আর 1-এর ভিত্তিতে কিন্তু, যেমন এখানে হচ্ছে হাই সিগন্যাল, এখানে ধরা হয় 1, এখানে হচ্ছে লো সিগন্যাল মানে সিগন্যাল নেই, এখানে ধরা হয় 0। এই 1 এবং 0 এর ভিত্তিতেই মূলত আমাদের এই যে সিগন্যালটা তৈরি হয়, এটাই মূলত ডিজিটাল সিগন্যাল। আর এই সিগন্যালের ভিত্তিতে কাজ করে যে সকল ডিভাইস, তাকেই আমরা মূলত বলি ডিজিটাল ডিভাইস। ডিজিটের সাথে সম্পর্কিত ডিভাইস ডিজিটাল ডিভাইস। আচ্ছা, ডিভাইস বন্ধ 0, ডিভাইস চালু 1। যে কোনো আমরা যে লিখি ABCD, তারপরে 1 2 3 4, যে কোনো অ্যালফাবেট, চিহ্ন, সাংকেতিক চিহ্ন, এগুলো কিন্তু কম্পিউটার কিছুই রিড করতে পারে না। কম্পিউটার শুধুমাত্র 0 1 এগুলাই রিড করতে পারে। তাহলে কম্পিউটারে কিভাবে লেখে, কম্পিউটার কিভাবে বোঝে? আমরা তো এই 0 1 ভাষায় কম্পিউটারকে কোনো লিখিত বর্ণনা দেই না। আমরা কিবোর্ড থেকে একটা নাম প্রেস করি, লিখি, আমাদের মনিটরে কিন্তু এই ওঠে। কিভাবে ওঠে? কম্পিউটার তো এর ভ্যালু বোঝে না। কম্পিউটার এই কে কনভার্ট করে 0 1-এ নিয়ে তারপরে সিগন্যাল তৈরি করে, প্রসেস করে, তারপরে কিন্তু আমাদের কাছে আউটপুটটা দিচ্ছে। কিন্তু এতই দ্রুত হচ্ছে, জানি কম্পিউটার আমরা ন্যানো সেকেন্ডে কাজ করে, এত দ্রুত হওয়ার জন্য আমরা বিষয়টা আসলে অনুধাবন করতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জানলাম যে কোনো ডিজিটাল ডিভাইস 0 এবং 1-এর ভিত্তিতে কাজ করে। ঠিক আছে, আমরা আরেকটু নিচে যাই। আমরা সপ্তম শ্রেণীতে একটা আমরা রোবটের এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা দেখো। আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট আউটপুট সম্পর্কে জেনেছিলাম। মনে আছে তো প্রবাহ চিত্র কি তোমাদের? যে কোনো লিখিত কাজের ধারা বা অ্যালগোরিদম, সেটাকে যখন আমরা কোনো বিশেষ চিহ্ন দিয়ে বা প্রতীক দিয়ে চিত্র আকারে উপস্থাপন করি, সেটাই হচ্ছে প্রবাহ চিত্র। আমরা যখন রোবটের এক্সপেরিমেন্ট করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা দেখেছিলাম। তো সেখানে আমরা কি দেখেছিলাম একটু মনে করাই দিই। সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নেভানোর উদাহরণ দেখেছিলাম। আমাদের রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল। এটি ছিল একটি ইনপুট। আগুন শনাক্ত করাটা ছিল ইনপুট। এরপর রোবট পানি ঢেলেছিল, এই পানি ঢালা ছিল আউটপুট। অর্থাৎ একটি ইনপুটের জন্য একটি আউটপুট পেয়েছিলাম। এটাকে আমরা লিখতে পারি যে আগুন শনাক্ত, আচ্ছা এই চিহ্নটার মানে হচ্ছে একটু পরে বলছি। আগুন শনাক্ত হয়েছে, পানি ঢেলেছে। আচ্ছা, আগুন শনাক্ত হওয়া উপরে কিন্তু পানি ঢালাটা নির্ভরশীল। ঠিক আছে, আগুন শনাক্ত হচ্ছে ইনপুট, ক্যামেরা থেকে ইনপুটটা গ্রহণ করেছে, পানি ঢালা হচ্ছে গ্রহণ করার পর পরবর্তী প্রক্রিয়া, যেটা হচ্ছে আউটপুট। এই যে এখানে একটা বিপরীত কাজ হয়েছে কিন্তু। আগুনের মধ্যে পানি ঢালা, এটা 100% আমরা বুঝতে পারছি এক ধরনের বিপরীত কাজ। এই বিপরীত কাজ কে বলা হয় ইনভার্সন, অথবা আমরা এটাকে বলতে পারি লজিক্যাল নট। এটাকে আমরা কি বলতে পারি? লজিক্যাল নট। ঠিক আছে, বিপরীত কাজকে এই লজিক্যাল নট মূলত প্রকাশ করা হয় এই অ্যারো চিহ্ন দিয়ে। তাহলে আমরা বলতে পারি আগুন শনাক্ত, অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে নট, পানি ঢালা। তার মানে কি, এখানে আগুন শনাক্ত হচ্ছে, তার বিপরীত কাজ হচ্ছে পানি ঢালা। আচ্ছা, আমরা ইনভার্সন সম্পর্কে আরেকটু বুঝতে গেলে যদি আমরা বুঝি যে আসলে বিপরীতটা কি, মানে আমি যখন ইনপুট সিগনালে পাবো, ইনপুট সিগন্যাল পাওয়া মানে কি, সিগন্যাল আসে, আর সিগন্যাল থাকাকে আমরা কি যেভাবে সংজ্ঞায়িত করেছিলাম 1, তার বিপরীতে আমরা কিন্তু পানি ঢালছি, এটা হচ্ছে ইনভার্সন জাতীয় কাজ। তার মানে 1-এর বিপরীতে আমরা কিন্তু 0 পেয়েছি, আবার 0-র পরিবর্তে আমরা কিন্তু 1 পাই। এই যে বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে মূলত লজিক্যাল নট। ঠিক আছে, এই যে আমি যেটা বললাম, এই যে অ্যারো চিহ্ন, এটা দিয়ে লজিক্যাল নট বোঝানো হয়।
আচ্ছা, আগুন পানা পানি ঢালা এগুলো বুঝতে পারছো। এরপরে যদি আমরা আগুন একটু ভেরিয়েবলের মাধ্যমে বা চলকের মাধ্যমে আমরা এটাকে উপস্থাপন করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি। চলক কথাটা যখন এসে গেছে সামনে, যদিও চলক বা ভেরিয়েবল নিয়ে অনেক ডিটেলস শিখতে পারবে, তারপরে যখন সামনে এসে গেছে আমরা দুই এক লাইন বলি। চলক হচ্ছে ওয়ান্স কাইন্ডস অফ মেমোরি, মেমোরির মতো কাজ করে, যার মধ্যে আমি কোনো ভ্যালু রাখতে পারবো। যে ভ্যালুটা অবশ্যই একটা পরিবর্তনশীল। যখন তোমরা অঙ্ক করতে অজানা রাশির মান কিভাবে ধরতা বলো তো, যে ধরি এক্স, ধরি ওয়াই, এভাবে ধরার পরে সেই কিন্তু এক্স এবং ওয়াইয়ের মধ্যে তুমি অবশ্যই কোনো ভ্যালু কিন্তু পাইতা। তাহলে সেই এক্স এবং ওয়াইটাকে কিন্তু আমি তখন চলক হিসেবে সংজ্ঞায়িত করতে পারি, যার মধ্যে একটি পরিবর্তনশীল ভ্যালু বা মান থাকে। তাহলে আমরা আগুন শনাক্ত এটাকে যদি আমি ক ধরি এবং পানি ঢালাকে যদি খ ধরি, তাহলে আমরা এভাবে আগুন শনাক্তর জায়গায় লিখতে পারি ক, এটা হচ্ছে নট, পানি ঢালা হচ্ছে খ। দেখো এই যে একটা নতুন চিহ্নের সাথে আমরা পরিচয় হয়েছি, এটি একটু খেয়াল করো। দেখছো কয়ের পিছনে একটা নতুন সিম্বল আমরা পেয়েছি, ক্ষয়ের পিছনে একটা নতুন সিম্বল পেয়েছি। সিম্বলটা হচ্ছে এরকম, জাস্ট একটু এরকম। এই সিগন্যালের মানে হচ্ছে এই চিহ্নের মানে হচ্ছে বা এই প্রতীকের মানে হচ্ছে সিগন্যাল এখন নেই, বন্ধ। সিগন্যাল এখন নেই, বন্ধ। তার মানে এটার ভ্যালু সর্বদাই মনে রাখতে হবে, যে চলকের পিছনেই বা যে ইনপুট আউটপুটের পিছনেই চিহ্ন থাকলে তার ভ্যালু সবসময়ের জন্য মনে রাখবে জিরো হবে। তার ভ্যালু কি হবে? জিরো হবে। সিগন্যাল যদি নাই থাকে, আমার ইনপুট সিগন্যালও থাকলো না, আমার আউটপুট সিগন্যালও থাকলো না, আমার সিগন্যাল যদি নাই থাকে তার ভ্যালু তো ওয়ান হওয়ার প্রশ্ন আসে না, আসে? তার ভ্যালু কি হবে? জিরো। তার মানে এই কয়ের পিছনে আমার কিন্তু কোনো অফ সিগন্যাল নেই, তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়ান। এই ক্ষয়ের পিছনে আমার কোনো অফ সিগন্যাল নেই, এটার ভ্যালু হচ্ছে ওয়ান। তার মানে এখানে আগুন শনাক্ত করেছে, পানিও ঢেলেছে। এখানে আগুন শনাক্ত হয়নি, পানিও ঢালেনি। আচ্ছা, একটু নিচের দিকে যদি আমরা যাই, আমরা একটু ট্রুথ টেবিলের মাধ্যমে বিষয়টা দেখব। ট্রুথ টেবিলটা কি? সত্যক সারণী, ঠিক আছে? নিচে একটা টেবিল, যেটা হলে এটা হবে। এই যে একটা ভিত্তিতে, চুক্তি ভিত্তিতে কাজ, এটা হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে একটু দেখব আমরা। এর আগে ক খ ইনপুট দেখেছি, এখন এখানে গ এবং ঘ দিয়ে তোমাদের একটু ইনপুট দেখানো হয়েছে, যেখানে হচ্ছে গ একটি ইনপুট, গ একটি সুইচ হিসেবে ব্যবহৃত হবে এবং আউটপুট হিসেবে ঘতে আমি একটি বাতি ব্যবহার করব বা বাতি পাবো। আচ্ছা দেখো একটু, গয়ের পিছনে কিন্তু অফ সিগন্যাল নেই, দ্যাটস মিন এটার ভ্যালু হচ্ছে ওয়ান। গয়ের পিছনে একটা কিন্তু অফ সিগন্যাল আছে, দ্যাটস মিন এটার ভ্যালু হচ্ছে জিরো। সেই আলোকেই কিন্তু মনে করো আমাদের এই ট্রুথ টেবিলটা করা আছে। আচ্ছা, গয়ের পিছনে একটি অফ সিগন্যাল আছে, তার মানে এটার ভ্যালু কত হবে বলো তো? হ্যাঁ, এটার ভ্যালু জিরো হবে। ঘয়ের পিছনে কিন্তু আমার কোনো ধরনের অফ সিগন্যাল বা অফ প্রতীকটা নেই, আমার এটার ভ্যালু ধরতে হবে কত? ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান, এই আলোকেই কিন্তু তোমাদের এই ট্রুথ টেবিলটা সাজানো হয়েছে, ওয়ান জিরো জিরো ওয়ান। এই প্রক্রিয়াটাই হচ্ছে লজিক্যাল নট। এই প্রক্রিয়াটাই লজিক্যাল নট, এর একটি সাধারণ ট্রুথ টেবিল। আচ্ছা, এই যে লজিক্যাল নট, এই যে জিরো ওয়ান ওয়ান, এইটাই একটু চিত্র আকারে তোমাদেরকে দেখানো হয়েছে। গয়ের পিছনে কোনো অফ সিগন্যাল নেই, তার মানে কি? একটু এখানটা একটু বোঝার আছে। গয়ের পিছনে কোনো অফ সিগন্যাল নেই, তার মানে এটার ভ্যালু হবে ওয়ান। আর এই অ্যারো চিহ্ন মানে হচ্ছে নট। আমরা জানি নট হচ্ছে বিপরীত বা ইনভার্সন কাজ করে, তাহলে এখানে ওয়ান হলে আমার আলটিমেটলি আমার আউটপুট হবে কি? জিরো। তার মানে কি? জিরো মানে অফ। দেখো অফ সিগন্যাল, এই যে ঘয়ের পিছনে অফ প্রতীক দিয়ে বোঝানো হয়েছে যে এখন বাতি জ্বলছে না। তাহলে দেখো ওয়ানের বিপরীতে কিন্তু আমরা জিরো পেয়েছি। তেমনি গয়ের নিচের চিত্রে দেখো, গয়ের পিছনে অফ সিগন্যাল আছে, দ্যাটস মিন এটার ভ্যালু হচ্ছে জিরো। এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে নট, তার মানে এখানে বিপরীত ইনভার্সন হবে। তাহলে ইনভার্সনে আমরা জিরোর বিপরীতে পাবো কত? ওয়ান। আর ওয়ান বলতে আমরা বুঝি কি? সিগন্যাল আছে, তার মানে বাতি জ্বলবে। দেখো বাতি জ্বলছে। আর ঘয়ের পিছনে কোনো অফ সিগন্যাল নেই, সে থেকে আমরা বুঝতে পারি এখানের ভ্যালু হচ্ছে ওয়ান, তার মানে বাতি জ্বলছে। এটাই প্রক্রিয়াটাই হচ্ছে নট লজিক্যাল।
এরপরে আমরা নতুন একটা লজিক্যাল গেট শিখবো। একটু নিচে যাই, আমরা আগুন পানি ঢালে এগুলো অনেক বুঝেছি, এগুলো এখন পারবা তোমরা একটু ট্রাই করলেই। এই যে এর পিছনে কোনো অফ সিগন্যাল নেই, তার মানে এখানে ভ্যালু হবে 1। এখানে ভ্যালু হবে 1। এর পিছনে কোনো অফ সিগন্যাল নেই, এখানে ভ্যালু হবে 1। এর পিছনে পরেরটাই দেখো অফ সিগন্যাল আছে, দ্যাটস মিন এটার ভ্যালু হবে 0। এর পিছনেও অফ সিগন্যাল আছে, এটার ভ্যালু হবে 0। হ্যাঁ, তোমরা এভাবে এখন ট্রুথ টেবিলগুলো করতে পারবে। আচ্ছা, এখন এতক্ষণ আমরা একটি ইনপুটের জন্য একটি আউটপুট দেখেছি, এখন আমরা দুটি ইনপুট সাথে একটি আউটপুটের বিষয়টা দেখব। কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিছে, আমরা সেটা একটু দেখি। যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে। এখানে জ্বালালে কথাটা কেমন হচ্ছে, এখানে এভাবে বলে ভালো হয়, যদি আমরা চাই দুটি সুইচ একসাথে চালু করলে তখনই কেবল আমার বাতিটি জ্বলবে। আমি দুটো সুইচ যখন একই সাথে সোজা কথা অন করব, তখনই আমার কেবলমাত্র বাতি জ্বলবে। আমার যদি 2টি থাকে, 3টি থাকে, হ্যাঁ, যতগুলো সুইচই থাকুক না কেন, আমি সব সুইচ একসাথে অন করলে তখনই আমার বাতি জ্বলবে। একটি সুইচ আমার যদি 2টার জায়গায় 3টা সুইচও থাকে, সেখানে যদি আমার একটি সুইচও যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আমার বাতিটি জ্বলবে না। তাহলে বাতি জ্বলবে কখন, স্পষ্ট করে বলা আছে, যখন আমার সবগুলো সুইচ, এখানে 2টা সুইচ দেখানো হয়েছে, 2টা সুইচের কথা বলছে। যদি আমার 3টা সুইচ হইতো তাহলে কিন্তু আমি বলতাম 3টি সুইচ। সবগুলো সুইচ যখন একই সাথে আমি অন করব, তখনই আমি কেবল বাতি পাবো, জ্বলবে। দুটি সুইচের সচল হলেই কেবল আমি আউটপুট পাবো, এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড, যাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এতক্ষণ আমরা দেখে আসছি কি, লজিক্যাল নট, ইনভার্সন বা বিপরীত প্রক্রিয়া। এখন হচ্ছে লজিক্যাল অ্যান্ড। একাধিক লজিক্যাল অ্যান্ডটাকে মনে রাখার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে, যতগুলো ইনপুট থাকুক না কেন, একাধিক ইনপুটের মধ্যে গুণের সম্পর্কটাই হচ্ছে লজিক্যাল অ্যান্ড। আমরা যদি একটু বুঝি যে একটু ক্লিয়ার করে, এখানে দুটি ইনপুটের কথা বলা হয়েছে। দেখো, আমি যদি 1 আগে না ধরি, আমরা একটু 0 দিয়ে আগে করি। 0 ইন্টু 0 সমান সমান কি আসবে রেজাল্ট বলো তো? অবশ্যই 0 হবে। আমরা জানি 0-র সাথে গুণ করলে 0, তারপরে যদি এখানে হয় 1 গুণ করলাম 1-এর সাথে কত, 0, রেজাল্ট আসবে কি আমার বলো তো? 0 আর 1 গুণ করলেও রেজাল্ট আসবে আমার 0। তারপরে যদি আমরা গুণ করি 0 গুণ বা ইন্টু 1, তাহলে আমার রেজাল্ট আসবে কি বলো? 0 এবং 1 গুণ করলেও রেজাল্ট আসবে আমার 0। আমি যদি এখন 1 ইন্টু 1 গুণ করলে আমার রেজাল্ট আসবে কি বলো? রেজাল্ট আসবে কিন্তু 1। এই বিষয়টা একটু খেয়াল করে দেখো, দুইটা সুইচ, এখানে আমার সুইচ বন্ধ, এটাও আমার সুইচ বন্ধ, আমার বাতি জ্বলছে না। এখানে আমার একটি সুইচ চালু আছে, অপর সুইচটি বন্ধ আছে, তার মানে এমতো অবস্থায় কিন্তু আমার বাতি জ্বলছে না, আমি আউটপুটে 0 পেয়েছি। এখানে আমার একটি সুইচ বন্ধ আছে, অপর সুইচটি চালু আছে, কিন্তু আমি দুইটা ইনপুটের মধ্যে গুণের সম্পর্ক যেহেতু অ্যান্ড গেট, আমার রেজাল্ট আসছে 0, 0 মানে অফ, এখানেও বাতি জ্বলছে না। এখানে আমার 1 আর 1 গুণ করলে আমরা সবাই জানি 1ই হবে। 1 মানে কি, অন সিগন্যাল, তার মানে এখানে আমার বাতিটা জ্বলছে। তাহলে কথাটা কি বলেছিল, যখন আমার সবগুলো সুইচ চালু থাকবে তখনই কেবল আমি বাতি পাবো। তাহলে এই প্রক্রিয়াটার নামই হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে লজিক্যাল অ্যান্ড। আমরা খুব সহজেই পারবো, কারণ আমরা টেকনিকগুলো মনে রাখবো। লজিক্যাল অ্যান্ড মূলত কি, একাধিক ইনপুটের মধ্যে গুণের সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, এখানে দেখো এই যে চিহ্ন দিয়ে কি প্রকাশ করে বলো তো? অ্যান্ড। তাহলে এর পিছনে কোনো অফ সিগন্যাল নেই, এটার ভ্যালু 1 হবে। এর পিছনে কোনো অফ সিগন্যাল নেই, এটার ভ্যালু 1 হবে। 1 1 গুণ করলে আমরা এখানে পাবো 1, তার মানে এখানে বাতি জ্বলবে।
তার জন্য কি করছে, গয়ের পিছনে কোনো কিন্তু অফ সিগন্যাল নেই, তার মানে বোঝা যাচ্ছে এখানে চালু আছে, বাতি জ্বলবে। আচ্ছা, কয়ের পিছনে অফ সিগন্যাল নেই, তার মানে এখানে হচ্ছে কয়ের ভ্যালু 1, ক্ষয়ের পিছনে অফ সিগন্যাল থাকার জন্য এটার ভ্যালু আমরা 0। 0 আর 1 গুণ করলে কি হবে, বাতি কখনো জ্বলবে? এখানে আমরা আউটপুটে পাবো কি 0 পাবো, তার মানে দেখো এই চিহ্ন চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এখানে বাতি জ্বলছে না। এখন এরকম প্রত্যেকটা ভাবেই মিলিয়ে নেবে, দেখবে যে আসলে অ্যান্ড গেট যেহেতু গুণের কাজ করে, কোনো এক জায়গা 0 থাকলেই আমার কোনোভাবেই বাতিটা জ্বলবে না, যখন সবগুলো সুইচ অন থাকবে তখনই কেবল আমার বাতিটা জ্বলবে। আচ্ছা, এখানে চিত্রের মাধ্যমেও প্রকাশ করছে, দেখো যখন আমার এই সুইচটাও চালু আছে 1, এই সুইচটাও চালু আছে 1, তখনই আমার কেবলমাত্র বাতিটি জ্বলছে। এখানেও আমার বাতিটি বন্ধ, এখানেও আমার বাতিটি বন্ধ, এখানেও আমার বাতিটি বন্ধ, কারণ এখানে একটা এই 1 এই 0 আছে অফ, এখানে 0 1 অফ, দুটোটাই 0, ঠিক আছে। আচ্ছা, এভাবে আমাদের একটু নিচে ট্রুথ টেবিলটা পূরণ করতে হবে, তো পূরণ করে ফেলবো আমরা, কিন্তু এখানে একটু মিস্টেক আছে, প্রিন্ট মিস্টেক বা টাইপিং মিস্টেক হতে পারে। ঘর হচ্ছে এখানে কয়টি দেখো তো, ঘর হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি। 5টি ঘর কখনোই হবে না, একটি ঘর কেটে দিতে হবে। কেন 5টি ঘর হবে না, এটা বের করার একটা সূত্র আছে, আমরা সূত্রটা একটু দেখে আসবো। দেখো আমরা পুরো টেবিলটি একটু এখানে সাজিয়ে গিয়ে দেখি, কারণ আমরা যে কোনো ছক পূরণ করলেই তো এলোমেলোভাবে পূরণ করলেই তো হবে না, এটার একটা বিশেষ নিয়ম আছে, নীতি আছে বা কলাকৌশল আছে। আমরা একটা ছক অঙ্কন করব। আচ্ছা, ছক অঙ্কন করার আগে কয়টা ঘর করবে এটা একটা বিশেষ ক্ষেত্র, এটা একটা খেয়াল করতে হবে। যে আমি বললাম কি ছক পূরণ করব, ছকের ক্ষেত্রে আমি একটা ঘর কেন কেটে দিলাম, ছকের ঘরে একটা ঘর এর জন্য কেটে দিলাম। আবার একটু দেখে আসি, এখানে আমার ইনপুট আছে কয়টি বলো তো, ইনপুট আছে একটি ইনপুট আর এই একটি ইনপুট, দুইটি ইনপুট, এটা কিন্তু আউটপুট। হ্যাঁ, এটা আমার ইনপুট না, এটা আমার আউটপুট। এই দুইটি ইনপুটের উপরে গুণের সম্পর্কে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টের ভিত্তিতে আমরা আউটপুটটা পাবো। তাহলে দুইটি ইনপুটের জন্য ঘর হবে অবশ্যই 4টি, 1টি 2টি 3টি 4টি, 5টা ঘর কোনো ক্রমেই হবে না। এটা বের করার সুন্দর একটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, যেখানে n এর মান হচ্ছে ইনপুট সংখ্যা, n সমান সমান কি ইনপুট সংখ্যা। তাহলে আমি ইনপুট কয়টা দেখেছি বলো তো, ক এবং খ, ইনপুট ছিল 2টি। তাহলে আমি n এর ভ্যালু 2 বসাইলে আমি এটাকে ইমপ্লিমেন্ট করলে কি পাবো বলো, অবশ্যই এটার ভ্যালু পাবো আমরা 4, ভ্যালু পাবো কত 4। যদি আমার ইনপুট সংখ্যা 3 হয় তাহলে আমার ঘর সংখ্যা হবে কত, এখন তোমরা অনায়াসে বের করতে পারবা সূত্রের মাধ্যমে। আমার ইনপুট ধরলাম কত 3, তাহলে আমি সূত্রের উপরে 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান সমান কত বলো 8, কত 8। এভাবে আমরা বের করে নিতে পারবো অনায়াসে, যতগুলো ইনপুট হোক 2টা 3টা 4টা, যতগুলো ইনপুটই হোক তোমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে কি বের করতে পারবে, কয়টা ঘর হবে। এই ঘর কিন্তু মন মতো চাইলেই যে কতগুলো করে নেবে তা কিন্তু না, অবশ্যই হিসাব করে ঘর করতে হবে। আচ্ছা, আমরা এখন শিখলাম 2টি ইনপুটের জন্য 4টা ঘর হবে, তাহলে আমরা 4টা ঘর একটু আঁকি। আমরা 4টা ঘর আঁকবো, আমরা হেডিং এর জন্য একটা ঘর আগে নিয়ে নেব। আচ্ছা, এটা একটা ইনপুটের নামকরণ আমরা করলাম এ, অপর ইনপুটের নামকরণ আমরা করলাম ধরো বি, এবং আউটপুটের নামকরণ আমরা আউটপুট হিসাবেই রাখলাম।
ঠিক আছে, আউটপুটের নাম আমরা আউটপুট হিসেবেই রাখলাম একটু আলাদা করার জন্য, তোমরা যাতে বুঝতে পারো। ইনপুট তাহলে এখানে কয়টি ইনপুট? কিন্তু এ এবং বি, মাত্র দুইটি ইনপুট। তাহলে দুইটি ইনপুটের জন্য আমার আর ঘর সংখ্যা কয়টা হবে একটু আগে আমরা শিখিয়ে আসছি, ঠিক আছে, 2n সূত্র দিয়ে 4টি ঘর হবে। আসলে আমরা 4টি ঘর অঙ্কন করে ফেলি। আচ্ছা, ঘর অঙ্কনের প্রক্রিয়াটা আমাদের শেষ। আমরা ঘর এখন হিসাব করে আঁকতে পারবো, কিন্তু এখন আমরা 0 1 0 1 এটা কোন প্রক্রিয়ায় বসাবো? এটা কি এলোমেলো বসাইলেই হবে? যে আমার মনে চাইছে আমি এখানে 0 বসাইলাম, 1 বসাইলাম, 0 1 এভাবে এলোমেলো করে বসাবো, এভাবে কি হবে? না, এটার একটা নিয়ম আছে, একটা কলা কৌশলও আছে। নিয়মটা কি? আমি আগে একটু বসাই, তারপরে দেখো এখানে নিয়ম অনুযায়ী আমি একটু নিয়মটা একটু পরে বলছি। 0 0 1 1 0 1 0 1, এটা হচ্ছে নিয়ম অনুযায়ী বসাইলাম। এটাকে নিয়ম অনুযায়ী বসাইলাম কিভাবে? দেখো এই 0 0 এগুলো সবই হচ্ছে বাইনারি কোড, কিন্তু আমরা এগুলাকে ডেসিমালে যদি ট্রান্সফরমেশন করি তাহলে রেজাল্টটা দাঁড়াবে কি? এটার রেজাল্ট দাঁড়াবে হচ্ছে 0 আর 0 ট্রান্সফরমেশন করলে বাইনারি থেকে ডেসিমালে ট্রান্সফরমেশন করলে এটার রেজাল্ট হবে 0 এবং 1কে ডেসিমালে ট্রান্সফরমেশন করলে এটার রেজাল্ট হবে 1, এটা ডেসিমালে নিলে এটার রেজাল্ট হবে 2, এবং 1 এবং 1 এটাকে ট্রান্সফরমেশন করলে ডেসিমালে কনভার্ট করলে এটার রেজাল্ট হবে 3। এই মূলত প্রক্রিয়াটা এই তালিকা পদ্ধতিতে আসলে এগুলোকে সাজানো হয়েছে। 0 1 2 3, যদি আরও ঘর থাকতো 4 5 6 7, এই ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডিং করে এভাবে কিন্তু সাজানো হয়েছে। আমরা যদি এখানে ডেসিমালে সাজাই তাহলে তো কম্পিউটার সে ভাষাটা বুঝতে পারবে না, তার জন্য এটাকে বাইনারি কোডিং করা হয়েছে। এখন যেহেতু তোমাদের এই বইতে, অষ্টম শ্রেণীর ডিজিটাল এই বইতে, প্রযুক্তি বইতে ট্রান্সফরমেশন প্রক্রিয়াটা কিন্তু নেই। তবে ভালো কথা যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইতে একটি অধ্যায় সাজানো হয়েছে, তোমাদেরকে একেবারে সরাসরি ইনক্লুড করা হয়েছে, বিভিন্ন ট্রান্সফরমেশন পদ্ধতি শেখানো হবে। সেখানে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নেওয়া হয়, বাইনারি থেকে কিভাবে ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল কিভাবে ট্রান্সফরমেশনগুলো করানো হয় সুন্দর করে অষ্টম শ্রেণীর গণিত বইতে একটা অধ্যায় ইনক্লুড করা হয়েছে। আশা করি তোমরা শিখে যাবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার এই ডিজিটাল প্রযুক্তি বইতে তোমাদের এই ট্রান্সফরমেশন নেই, সেহেতু আমি তোমাদের ট্রান্সফরমেশনটা শেখাতে চাচ্ছি না বা পারছিও না আমি কারিকুলামের বাইরে। তার জন্য কি তোমরা এটা সাজাতে পারবে না? অবশ্যই পারবে। এটা আমি নিয়মের কথা বলছি, এটা হচ্ছে নিয়ম যে আমার ডেসিমাল সংখ্যাকে ট্রান্সফরমেশন করে আমার বাইনারি এই সংখ্যাগুলো সাজাইতে হবে 1 2 3 4 5। কিন্তু আমি নিয়মটা এই মুহূর্তে শেখাতে পারছি না, কারিকুলাম বহির্ভূত, তার জন্য। কিন্তু আমরা কৌশল তো শিখতে পারি, ঠিক না? কৌশল যতই তুমি নিয়ম শেখো, তোমার কিন্তু সময় বাঁচানোর জন্য কৌশলটা শিখতেই হবে। আমরা একটু ব্যাকে চলে যাই, আমরা ঘরটা একদম ক্লিয়ার করে দেব। আচ্ছা, ঘর ক্লিয়ার করলাম, আমরা নিয়মটা শিখতে পারলাম না, আমরা কৌশলটা শিখব। আচ্ছা দেখো এখানে ঘর সংখ্যা কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। এই 4টাকে আমি প্রথমে অর্ধেক করব। আমি আবারও বলে নিচ্ছি, এটা জাস্ট একটা কৌশল মাত্র, কোনো নিয়ম নয়, তোমাদের মনে রাখার জন্য। কেন মনে রাখার জন্য এই কৌশলটা আমি শিখাই? কারণ এখানে ঘর সংখ্যা 4টি ঘর সংখ্যায় তোমরা যেভাবে হোক মুখস্থ করে হলেও কিন্তু তোমরা এই বাইনারি কোডগুলো সাজাতে পারবে। কিন্তু 4-এর জায়গায় যখন 8 হবে, 8-এর জায়গায় যখন 16 হবে, তখন এতগুলো কোডিং তোমরা মনে রেখে পারবে না। আর যদি ট্রান্সফরমেশন পারো, সেখানে তুমি একটা সংখ্যাকে বাইনারি করবে, তারপরে হিসাব করে আইনে বসাবে, সেটাও কিন্তু একটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। যদিও এটা শিখতে হবে, অবশ্যই শেখা উচিত, কিন্তু তারপরও
সময় বাঁচানোর জন্য কৌশলটাও কিন্তু জানা দরকার। আমি কৌশলটাই শিখাচ্ছি। দেখো এখানে ঘর সংখ্যা হচ্ছে 4টি। আমি প্রথমে 4-এর অর্ধেক করব। 4-এর অর্ধেক কত? 2। তাহলে আমি প্রথম 2টি ঘরে দেব হচ্ছে 0, তারপরের 2টি ঘরে হচ্ছে দিব আমি 1। এভাবে যদি ঘর আমার আচ্ছা পরে বলছি বেশি ঘরের কথা। দেখো 4-এর অর্ধেক করেছি কত আমি? 2। এবার আমি 2-এর অর্ধেক করব। 2-এর অর্ধেক কত? 1। তাহলে আমি একটি 0 একটি 1 এভাবে বসাবো। হ্যাঁ, একটি 0 একটি 1 এভাবে বসাবো। খুব অনায়াসে তোমরা এই টেকনিকটা অবলম্বন করে বসাতে পারবে। এখন ঘর সংখ্যা যদি হয়তো তোমার 4-এর জায়গায় 8, তাহলে আমি প্রথমে 8টা কখন ঘর হবে? নিচে ইনপুট যখন 3টা হবে তখন। তাহলে আমি প্রথমে 8-এর অর্ধেক করতাম কত? 4। 4টা 0, 4টা 1। এরপর আমি আবার 4কে অর্ধেক করতাম। 4-এর অর্ধেক কত? 2। 2টা 0, 2টা 1। 2টা 0, 2টা 1 এভাবে বসাইতাম। আবার 2-এর অর্ধেক কত? 1। একটা 0, একটা 1। এই কৌশলটা ব্যবহার করে তোমার 8, 16 যতগুলা হোক তুমি খুব অনায়াসে তোমার ওই ট্রান্সফরমেশন করে করে হিসাব করে ওই বসাতে হবে না, একেবারে অনায়াসে বসাইতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় যাই। দেখো, যেহেতু আমরা অ্যান্ড গেট শিখছি, জানি আমরা অ্যান্ড গেট কাজ করে একাধিক ইনপুটের মধ্যে গুণের কাজ। তাহলে 0 আর 0 গুণ করলে আমরা আলটিমেটলি এখানে পাবো 0। 0, 1 গুণ করলে এখানেও আমি পাবো 0। 1, 0 গুণ করলে এখানেও আমি পাবো 0। 1, 1 গুণ করলে এখানে আমি পাবো হচ্ছে 1। তাহলে আমার যখন সবগুলো সিগন্যাল চালু থাকবে, সুইচ চালু থাকবে, তখনই কেবল আমি বাতিটা জ্বালাতে পারবো। তোমাদের এই প্রক্রিয়াটাই বইতে একটু অন্যরকম করে সাজানো হয়েছে। একই বিষয়বস্তু, ঘাবড়ানোর কিছুই নাই। যেমন এটাকে আমরা জানি কি বলেছিলাম, বাইনারিতে ডেসিমালে রূপান্তর করলে এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 1, এটার ভ্যালু হবে 2, এটার ভ্যালু হবে 3। বাট তোমাদের বইতে উল্টাভাবে সাজানো হয়েছে। 3, তারপর হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 0। তার মানে এই 1, 1 সর্বোপরের ঘরে, তারপরে 1, 0 দ্বিতীয় ঘরে। আমি একটু দেখাই বইতে যেভাবে দেখানো হয়েছে। নিচ থেকে সাজানো শুরু করবা। তাহলে বইয়ের মতো করে যদি সাজাতে চাও, আমি উপর থেকে সাজানো শুরু করছি, তোমরা নিচ থেকে শুরু করবা। 4-এর অর্ধেক কত? 2। 2টা 0, 2টা 1। 2-এর অর্ধেক হচ্ছে 1। একটি 0, একটি 1, একটি 0, একটি 1। এটাকে আমরা ট্রান্সফরমেশন করলে এইটার ভ্যালু পাবো হচ্ছে 3, এটার ভ্যালু পাবো হচ্ছে 2, এটার ভ্যালু পাবো হচ্ছে 1, এটার ভ্যালু পাবো হচ্ছে 0। একটু উল্টোভাবে সাজানো হয়েছে। আমরা জানি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইভাবেই সাজানো যায়, এটা নিয়ে টেনশনের কিছু নেই, আসলে একই কথা। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো এখন। এটাই তো আমরা একটু একে অঙ্কন করে করে আসলাম। ঠিক আছে, এই ঘরটা কেটে দিয়ে তোমরা এইভাবে 0, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1 এভাবে ইমপ্লিমেন্ট করে এটাকে করে ফেলবে। ঠিক আছে, আমরা একটু নেক্সটে দেখি। আচ্ছা, এখানে আবার একটা কন্ডিশনের কথা বলছে। আবার যদি আমরা চাই 2টি সুইচ থাকবে, কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলবে। আগেরবার বলেছিলাম কি, যতগুলা সুইচ থাকবে ততগুলা সুইচ চালু থাকলেই আমার কেবল বাতিটি জ্বলবে। আর এখানে হচ্ছে ন্যূনতম আমার যতগুলা সুইচ থাকুক, ন্যূনতম একটি সুইচ যদি আমার চালু থাকে তাহলে আমার বাতিটা জ্বলবে। তাহলে বলো তো এই প্রক্রিয়াটা আমরা কিভাবে পেতে পারি? তোমাকে যদি বলি 1, 1-এর সাথে 2টা 0 যোগ করো, রেজাল্ট আসবে কি বলো তো? 1 কিন্তু আসবে। তাহলে এই গুণের কাজের উল্টো হচ্ছে, দেখো আমরা এই যে কাজটা করেছিলাম গুণ, এখানে অ্যান্ড গেটের কাজ ছিল একাধিক ইনপুটের মধ্যে গুণের সম্পর্ক, আর এখানে অর গেটের কাজ হচ্ছে একাধিক ইনপুটের মধ্যে যোগের সম্পর্ক। তাহলে আমার একাধিক ইনপুটের মধ্যে যোগের সম্পর্ক দেখাতে পারলেই কিন্তু এই কন্ডিশনটা আমার পূর্ণ হবে। এই যে কন্ডিশনের কথা বলছে, হ্যাঁ, যে কি বলছে, অন্তত একটি সুইচ, এই যে এই লাইনটা একটু ফোকাস করো, অন্তত একটি সুইচ সচল হলেই আমার বাতি জ্বলে উঠবে।
তাহলে এই প্রক্রিয়াটা আমরা পাবো হচ্ছে একাধিক ইনপুটের মধ্যে যোগের সম্পর্ক তৈরি করে, যেটাকে আমরা মূলত বলি লজিক্যাল অর, যেটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমরা তাহলে একটু আবারও ছকে যাই, আমরা ছকে দেখব। আমরা একটু বোর্ডে যাই, আবার একটা টেবিল ড্র করি আমরা, দেখো। আচ্ছা, এই ইনপুটটার নাম দিলাম হচ্ছে আমরা আগের মতোই এ, এটা দিতে পারি বি, আর আমরা আউটপুট সরাসরি আউটপুট নামেই রাখবো যাতে একটু আলাদা করা যায়। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা এখন অবশ্যই যেহেতু সূত্রের মাধ্যমে শিখে আসছি দুইটি ইনপুটের জন্য, আচ্ছা দুইটি ইনপুটের জন্য আমার ঘর হবে কয়টি? 4টি। আমরা অনায়াসে এখন পারবো 4টি ঘর। হ্যাঁ, ড্র করে ফেলি। আচ্ছা, সাজানোর প্রক্রিয়াটা আমরা অলরেডি শিখে আসছি, আর বইতে একটু উল্টোভাবে সাজানো আছে, আমরা নিচ থেকেই তাহলে শুরু করি বইয়ের মতো করে। হ্যাঁ, 2টা 0, 2টা 1, 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে এর জন্য আমরা 2 2 করলাম, 2টা 0, 2টা 1। এরপর 2-এর অর্ধেক কত? 1, 1টা 0, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। আচ্ছা, অর গেট শিখতেছিলাম আমরা। কোন লজিক্যাল ফাংশন শিখছিলাম? লজিক্যাল অর, যেটা আমি বলেছি একাধিক ইনপুটের মধ্যে কিসের সম্পর্ক করে? যোগের সম্পর্ক। তাইলে বলো 1 আর 1 যোগ করলে আলটিমেটলি আমার রেজাল্ট হবে কি বলো? নিশ্চয়ই 1 হবে। আচ্ছা, 1 আর 0 যোগ করলে আমার রেজাল্ট হবে কি? 1 হবে। 0 এবং 1 যোগ করলে আমার রেজাল্ট হচ্ছে কি? 1 হচ্ছে। 0 আর 0 যোগ করলে রেজাল্ট হচ্ছে কি? শুধুমাত্র তখনই আমার রেজাল্ট হচ্ছে 0। তাহলে আমরা জানি 1 মানে হচ্ছে সিগন্যাল আসে, তার মানে এখানে বাতি জ্বলবে। 1 মানে সিগন্যাল আসে, এখানে আমার বাতি জ্বলবে। 1 মানে সিগন্যাল আছে, এখানে আমার বাতি জ্বলবে। কেবলমাত্র এখানে আমার বাতি জ্বলবে না যখন সবগুলো সিগন্যাল ইনপুটগুলা বা সুইচগুলো বন্ধ থাকবে। তাহলে আমরা এই কন্ডিশনটা পাই মূলত লজিক্যাল অর থেকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এই অনুযায়ী দেখো, এই যে এখানে যেটা করা আছে, এখন দেখলেই এগুলো এখন দেখলেই তোমরা হিসাব করতে পারবে। এই যে কয়ের পিছনে কোনো অফ সিগন্যাল নেই, তার মানে এটার ভ্যালু 1। ক্ষয়ের পিছনে কোনো অফ সিগন্যাল নেই, এটার ভ্যালু 1। তাহলে 1 1 বাতি জ্বলছে। তাহলে এখানে কত? 1 0 বাতি জ্বলছে, 0 1 বাতি জ্বলছে, 0 0 বাতি জ্বলবে না। এই দেখো, চিত্রের মাধ্যমেও দেখানো হয়েছে সর্ব অবস্থায় বাতি জ্বলছে, শুধুমাত্র দুইটা সুইচ যখন বন্ধ আছে তখনই কেবল বাতি চলছে না। এটাই হচ্ছে আসলে লজিক্যাল অর। আমি ছকটি অলরেডি তোমাদের করিয়ে দেখাইছি, এখানেও একটা ঘর বেশি দেওয়া আছে, কেটে দিবে। এখন তোমরা একটা সাজাই করে ফেলবে। হ্যাঁ, 2টা 0, 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটার মধ্যে, দুইটা ইনপুটের মধ্যে যোগ করে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট অনুযায়ী তোমরা এটা ছকটা পূরণ করবে। আচ্ছা দেখো, আমরা আজকে সেশনের প্রায় একদম শেষের দিকে, যে আমি যে কথাটা বলছি এই জায়গাটা একটু ফোকাস করো। যেই কথাটা আমি বলেছিলাম একটু আগে, হ্যাঁ, মোট ইনপুট পাওয়ার মোট সম্ভাব্য মান, এই জিনিসটা আসলে এভাবে না দিলে আমরা যদি এভাবে দিই 2 টু দি পাওয়ার n, যে আমার কয়টা আসলে ইনপুটের জন্য কয়টা ঘর করতে হবে। আমরা মোট সম্ভাব্য মান আসলে অনেক সময় বুঝতে পারি না যে আসলে কি বলছে। ইনপুট তো বুঝলাম, মোট সম্ভাব্য মান আসলে কি। আচ্ছা, 2 টু দি পাওয়ার n, এটার উপরেই ভ্যালু ফেলালে সবসময় তুমি এটা সূত্রটা পাবে। সূত্রের উপরে যদি তুমি n এর মানটা বসাও সর্বদাই তুমি ঘর সংখ্যা পাবে। যদি আমার দেখো এই যে
যদি আমার 2টা ইনপুট হয় তাহলে আমি ঘর করব 4টি, 3টি ইনপুট হলে ঘর করব 8টি। আমি যে কথা বললাম সেটা একটু অন্যভাবে বলা আছে, তো এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? তো আমি যতটুকু বোঝা আজকে ক্লাস নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো। পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে পরবর্তী সেশন নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।